আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুদিনের সফরে মালয়েশিয়া প্রধানমন্ত্রী কুয়ালালামপুর বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, দেশটির শ্রম বাজার উন্মুক্তকরণে আলোচনার আশ্বাস তারেক রহমানের। বিশ্বকাপে চলছে কেপ ভার্দের অদম্য মহাকাব্য, এবার উরুগুয়েকে রুখে দিল তারা। সৌদিকে হারালো স্পেন, বেলজিয়ামকে চমকে দিল ইরান, রাতে নামছে আর্জেন্টিনা। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে অন্তত 2 বছর সময় লাগবে জানালেন অর্থমন্ত্রী। বাস্তবায়ন প্রায় অসম্ভব বলছে সিপিডি। র্যাবে থাকাকালীন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে সেনা সদস্যের সাক্ষ্য, ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল, চিফ প্রসিকিউটর। এবং সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু। লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুদিনের রাষ্ট্রীয় সফরে এখন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 7টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, শ্রমবাজার উন্মুক্ত করা সহ অবৈধদের বৈধতার বিষয়ে মালয়েশিয়ার সরকার প্রধানের সাথে আলোচনা করবেন। এ সময় বাংলাদেশ গঠনে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর থেকে ক্যামেরাম্যান মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সফর সঙ্গী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ডক্টর জুলকিফলি হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এয়ারপোর্ট থেকে সরাসরি কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান জানান, বন্ধ থাকা শ্রমবাজার উন্মুক্ত করা সহ প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হবে। তারা তাদের দেশের আইনের বাইরে যাবে না, তারা তাদের দেশের আইনের ভিতরে থাকবে। সেই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি, আমরা সেটা অবশ্যই করব। প্রধানমন্ত্রী বলেন, শুধু গল্প নয়, দেশকে গড়ে তুলতে সকল পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। যেই লোকটা র মেটেরিয়াল ইম্পোর্ট করে গ্লাসটা বানাচ্ছে, দেশে ম্যানুফ্যাকচার করছে, তার র মেটেরিয়ালের ডিউটিটা আমরা কমিয়ে দিয়েছি। আর যে লোকটা টোটাল প্রোডাক্টটাকে ইম্পোর্ট করছে, তার ইম্পোর্টের উপর আমরা ডিউটিটা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দাও। কারণ লোকাল ইন্ডাস্ট্রি যদি সাপোর্ট দেয়, গ্রো করে, আমার বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে, আমার ইকোনমি গ্রো করবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আইন অনুযায়ী প্রবাসীদের জন্য যতটা সুবিধা আদায় করা যায় সে চেষ্টা করা হবে বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের সামনে একটি অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে। এ সময় দেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। আপনারা সবাই কেউ কাউকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, কুয়ালালামপুর, মালয়েশিয়া। তার ফলে কোনোটাই হচ্ছে না। আনোয়ার সিমেন্ট শীট বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপে আবারও দেখা গেল কেপ ভার্দের অদম্য মহাকাব্য। স্পেনের পর এবার উরুগুয়েকে রুখে দিয়ে পুনরায় রূপকথা লিখল আফ্রিকার দলটি।
মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে বিনার গোলে এগিয়ে যায় তারা। পরে উরুগুয়ে ২ গোল দিয়ে ম্যাচে ফেরে। শেষ মুহূর্তে ভারেলার গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। এই ড্রয়ে বিশ্বকাপ অভিযানে আরেকটি গর্বের অধ্যায় যোগ করল দলটি। এদিকে সৌদি আরবকে ৪-০ গোলে এগিয়ে বিধ্বস্ত করে প্রথম জয় পেয়েছে স্পেন। ইয়ামাল ও ওয়াইরাসাবেলের গোলে গ্রুপের শীর্ষে ফিরল হট ফেভারিটরা। অন্যদিকে বেলজিয়ামকে রুখে দিয়ে চমক দেখালো ইরান। ম্যাচের নায়ক ইরানি গোলকিপার ভেনরান ভান্ত একাই ৭টি গোল সেভ করেন। বেলজিয়ামের এনগোয় লাল কার্ড পান। গোলশূন্য ড্রতে শেষ হয় ম্যাচটি। অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপে নকআউট পর্বের টিকিট পেতে ছক কষছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরি সমস্যা আর পারফরমেন্সের কারণে দলে পরিবর্তন আনতে পারেন কোচ স্কালোনি। এদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অস্ট্রিয়া কৌশলগতভাবে দুটি ভিন্ন দলের লড়াই উপভোগ্য হবে বলে ধারণা ফুটবল মদিদের। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে যে গ্রুপের এই ম্যাচটি শুরু হবে রাত 11টায়। পরাগ আরমানের রিপোর্ট। আর্জেন্টিনার আবারও বিশ্বকাপ জেতা নিয়ে যদি কারো সন্দেহ থেকে থাকে, তবে আলজেরিয়ার বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর নিশ্চয়ই তা দূর হয়েছে। হ্যাটট্রিক করে ৩৮ বছর বয়সী এই প্লেমেকার মিরোস্লাভ ক্লোজার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ছুঁয়েছেন। সেই রেকর্ড নিজের করে নিতে আরও একবার প্রতিপক্ষের জালে বল জড়াতে হবে আর্জেন্টাইন মহাতারকাকে। তার আগে নকআউট পর্বে জায়গা করে নেওয়াটা জরুরি। অস্ট্রিয়ার বিপক্ষে জয় রাউন্ড অফ 32 নিশ্চিত করবে। তবে ড্র করলেও চলবে, সেক্ষেত্রে গ্রুপের শীর্ষে থাকাটা আলবিসেলেস্তাদের জন্য শঙ্কায় পড়ে যাবে। শীর্ষে থাকলে রাউন্ড অফ 32-তে এইচ গ্রুপের রানার্স আপের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু সৌদি আরব, স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে সবারই 1 পয়েন্ট করে থাকায় পরবর্তী রাউন্ডে প্রতিপক্ষের চিত্রটা এখনও পরিষ্কার নয়। তাই মেসিদের ভাবনায় আরও একটি জয়। সেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়া মন্তিয়ালের জায়গায় ফিরবেন নাহুয়েল মলিনা। আলমাদার পরিবর্তে গঞ্জালেজ এবং লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে নামতে পারেন জুলিয়ান আলভারেজ। এদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অস্ট্রিয়া। নবাগত জর্ডানকে ৩-১ ব্যবধানে হারালেও দুর্বল রক্ষণ প্রাচীর আর্জেন্টিনার আক্রমণে ভেঙে পড়ারই কথা। ২৮ বছর পর বিশ্বকাপে আসা অস্ট্রিয়া ১৯৮২ সালের পর এবারই নকআউট পর্বে যাওয়ার সুযোগ তৈরি করেছে। দাস টিমকে সেই স্বপ্ন দেখাচ্ছে ১৯৯০ সালে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র। তবে শুভচিন্তার আগে ১৯৮০ সালে আর্জেন্টিনার কাছে ৫-১ গোলের পরাজয়টাও মাথায় রাখতে হবে রালফ র্যাংনিকের দলকে। পরাগ আরমান, এটিএন বাংলা। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে কমপক্ষে ২ বছর সময় দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে ২০২৬-২৭ অর্থ বছরে বাজেট প্রণয়ন করা কঠিন ছিল। তবে সমস্যাগুলো চিহ্নিত করে কাজ চলছে বলে জানান মন্ত্রী। সিপিডির বাজেট আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা আশাবাদী হলেও চলমান সংকটে তা বাস্তবায়ন প্রায় অসম্ভব। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক উঠে আসে। বড় ঘাটতির বড় বাজেট দেওয়া হয়েছে। মানুষের জন্য উত্তরণের একটা দিক আমরা নির্দেশ করতে পারবো। এই সময় বাজেটকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও কর ছাড়ের দাবি জানান। Renewable energy cannot give a guarantee to survive the present industry. Even today, if you go to the Ashulia, go to the Gazipur, you can see that industry are already shutting down because there is no gas pressure. সংলাপে বাজেটকে উচ্চবিলাসী উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত ও উচ্চবিলাসী বলে মত দেন সিপিডির গবেষকরা। The education sector has seen 42.7% increase, and in case of social security, it's an increase of 40%. We appreciate and we applaud the government, and we hope that these are utilized. অর্থনীতিবিদরা বলেন,
গত 15 বছরে দুর্নীতি ও কর আদায়ের ব্যর্থতা রাষ্ট্রের সব লক্ষ্য অর্জনকে ব্যর্থ করে দিয়েছে। We have to try, and the focus has to be on trying actually. And how to, whether we'll fail or not, let that happen through the progress monitoring sense. অর্থমন্ত্রী বলেন, নানান সংকট মোকাবিলা করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। বিগত সরকারের 1300 প্রজেক্ট ইনহেরিট করেছি, হিউজ একটা বোঝা আমাদের মাথার উপর। ওই 1300 প্রজেক্টের মধ্যে আপনি দেখবেন অর্ধেক প্রজেক্ট হচ্ছে ওদের নিজস্ব ইন্টারেস্টে। আমরা যেগুলো বাতিল করা সম্ভব বাতিল করেছি, যেগুলো রিপারপাস করা সম্ভব এগুলো রিপারপাস করেছি। এই জন্য আমি বলছি যে ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে। এছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষকে করজালের আওতায় আনতে এনবিআরকে পুনর্গঠন করার কথাও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বাজেটে মদ ও সিগারেটের দাম বৃদ্ধির ইস্যুতে বিরোধী দলকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য তথ্য দিয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য হান্নান মাসুদ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা পর্বে মন্তব্য করেন তিনি। এ সময় তার এই মন্তব্যকে ঘিরে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাল্টাপাল্টি তর্কে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ডেপুটি স্পিকার কায়সার কামালকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। কোন তথ্যটা এখানে অসত্য? উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। অংশটুকু অসত্য আছে, সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। ধন্যবাদ। র্যাবে থাকাকালীন মেজর জেনারেল জিয়াউল আহসান বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছিলেন। আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া এক সেনা সদস্যের সাক্ষী তথ্য উঠে আসে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল, তবে সাক্ষীর বর্ণনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। চলতি বছরের 14 জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। রোববার রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়কার রানার তথা দেহরক্ষী ইমরুল কায়েস। জবানবন্দিতে বলেন, জিয়াউল আহসানের রানার থাকা অবস্থায় 150 থেকে 200 মানুষকে বিভিন্ন পন্থায় হত্যা করতে দেখেছেন তিনি। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে, একসঙ্গে 7 থেকে 8 জনকে হত্যা করা হয়েছে, কখনো একজন করে হত্যা করা হয়েছে, কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে তার এই কিলিং মিশনটার নেটওয়ার্কটা ছিল বাংলাদেশ এবং ভারত জুড়ে। এইরকম একজন নিষ্ঠুর এবং খুনি বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের বর্ণনা তুলে ধরেন তিনি। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব, আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। গল্ফ অর্থ হলো যে তাকে একটা গর্তে ফেলে দিচ্ছে। আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল আহসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন এবং জিয়াউল আহসান এবং তারেক সিদ্দিকী সহ অন্যান্য
দুষ্কৃতিকারীদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছেন। এদিকে সাক্ষীর জবানবন্দি ভিত্তিহীন দাবি করে আসামিপক্ষের আইনজীবী বলেন, জিয়াউল আহসানের কোনো দেহরক্ষী বা রানার ছিলেন না ইমরুল। আমরা সাক্ষী জেরাতে ওনার কাছ থেকে বের করে নিয়ে আসব, উনি কি ছিলেন সেটা বের করে নিয়ে আসব। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। সকালে এ মামলায় একমাত্র আসামি জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই সাক্ষ্য দেন সাক্ষী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচারে সরকারের ধীরগতি পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন সুজন সম্পাদক। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গণমাধ্যমের বাক স্বাধীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এটা যেন একটা স্থবিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের জুলাই অভ্যুত্থানের যে তিনটা অগ্রাধিকার ছিল, নির্বাচন, বিচার এবং সংস্কার, তো বিচারটা অব্যাহত থাকা দরকার এবং যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি আনা দরকার। আদিন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি সংহতি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ডাক্তার শেখ মহিউদ্দিনের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ট্রাস্টের চেয়ারপারসন শিরিন পারভিন হক বলেন, সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মগবাজারে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করার সরকারি সিদ্ধান্ত দুঃখজনক। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালটির সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা উচিত। চিঠিতে আরও বলা হয়, আদ্দিন হাসপাতালের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পাশে রয়েছে। একই সাথে স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে সেবাদান স্বাস্থ্য সেবা প্রদানকারী আদ্দিন হাসপাতালটিতে দ্রুত অচলাবস্থার অবসান ঘটিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শঙ্কা থাকলেও এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে একত্রিত হয়ে গোলযোগ সৃষ্টির শক্তি আওয়ামী লীগে নেই বলে দাবি করেছেন শিক্ষাবিদ ডক্টর মাহবুব উল্লাহ। রাজধানীতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধ এবং সহিংসতা মুক্ত সমাজ গঠনে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ করা না গেলে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। কিরণ, ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরের প্রথম 4 মাসে 1133টি ভুল তথ্য ও গুজব শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ, যার বেশিরভাগই ছিল জনমনের সহিংসতাকে উস্কে দেওয়ার মতো। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে এমন বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এবারের বিতর্কের বিষয় সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। 5 কোটি মানুষ দেখা সত্ত্বেও 500 জন মানুষ কেন সহিংসতা করে? যোগাযোগ মাধ্যমে অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সমাজ চিন্তক ও শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সামাজিক মাধ্যমের ভালো দিকের পরিবর্তে খারাপ দিকই বেশি গ্রহণ করছেন ব্যবহারকারীরা। শিক্ষা ব্যবস্থার যে মৌলিক দুর্বলতা আছে সেইগুলো সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। সহিংসতার প্রশ্ন আসছে, বলা হয়েছে সহিংসতার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক। হ্যাঁ, বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে যখন ঘটনা ঘটে, রামুর মতো যখন ঘটনা ঘটে, কিন্তু আরেকটু বড় মাপে আপনার জিনিসটা দেখেন, গাজায় যে হত্যাকাণ্ড হয়ে গেল, সেই হত্যাকাণ্ডের জন্য কোন সোশ্যাল মিডিয়া দায়ী? অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকের মতো ডিজিটাল আসক্তি ধ্বংসের মুখে ফেলেছে শিক্ষার্থীদের। মোবাইলে 5 টাকার এমবি ঢুকিয়ে দিয়ে 500 কোটি টাকার একটা অপতৎপরতা, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে দেশকে ধ্বংস করার যে অপতৎপরতা, সেটি কিন্তু রুখে দেওয়ার জন্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু ভয়েস রেজ করতে হবে। শুধুমাত্র আইন দিয়ে কিন্তু এই সহিংসতা প্রতিহত করা সম্ভব নয়। এটি আমাদের নৈতিকতা জাগ্রত করতে হবে, বহুমাত্রিক যে ডিজিটাল লিটারেসি আমাদের তৈরি করতে হবে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে স্বাধীনতার পাশাপাশি কঠোর নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা। যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দলটি
যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই দলটি যাতে কোনো রকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক এই সরকারকে কোনোভাবে বিপদগ্রস্ত করতে না পারে, বাধাগ্রস্ত করতে না পারে, মানুষের মধ্যে সহিংসতা ছড়িয়ে দিতে না পারে। আওয়ামী লীগের এখনো সেই ধরনের শক্তি হয় নাই যে তারা একটা বড় ধরনের গোলযোগ সৃষ্টি করতে পারবে। শঙ্কা তো সবসময়ই থাকে, আর আমরা দেখেছি, অতীতেও দেখেছি, যাদেরকে নিষিদ্ধ করা হয় তাদের আবার জনসমক্ষে সামনে আসার তাদের মধ্যেও একটা প্রবল চেষ্টা থাকে। আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে শান্তি আলোচনা। অন্তর্বর্তীকালীন চুক্তিতে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে লেক লুসার্ন সামিটে মুখোমুখি হয়েছেন দুদেশের শীর্ষ প্রতিনিধিরা। তবে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে এখনও বিরাজ করছে চরম উত্তেজনা। এই ঐতিহাসিক বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও কাতারের প্রতিনিধিরা। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর তার সাথে রয়েছেন জারেড কুশনার ও স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আলোচনার মাঝে লেবাননের সামরিক অভিযান চলবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে কৌশলগত এই জলপথটি আবারও বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজ প্রণালীতে মার্কিন টোল বা শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আলোচনা সফল না হলে পরিস্থিতি আবার আগের সেই সংঘাতের পথে ফিরে যাবে বলে সতর্ক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার আন্তর্জাতিক সংবাদ। আঞ্চলিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে বৈঠক করেছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশর। কায়রোতে আরফোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হয়ে এই আলোচনায় অংশ নিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বৈঠকে আঞ্চলিক উন্নয়ন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং সহযোগিতার অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে 4 দেশের সংলাপ, কূটনীতি এবং অভিনব চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক মালিকানার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর আরও গভীরভাবে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান আন্দ্রাবি। খেলার খবর। টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে স্বাগতিকদের 7 উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে 3-0 ব্যবধানে জিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করল অজিরা। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 110 রানের টার্গেটে নেমে 54 বল হাতে রেখে 3 উইকেটে 112 রান তুলে জয় পায় অস্ট্রেলিয়ারা। অধিনায়ক মিচেল মার্শ 28 বলে 60 রান তুলে জয়ে নেতৃত্ব দেন। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। সিরিজ সেরা হন ম্যাট রেনশ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 11 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেই বিপর্যয় আর কাটাতে পারেনি ভারপ্রাপ্ত অধিনায়ক তাহিদ হৃদয়। 51 বলে 61 রানের দারুণ এক ইনিংস খেললেও মাত্র 109 রানের পুঁজি পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পেন্সার জনসন, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা হয়ে 2টি করে উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুদিনের সফরে মালয়েশিয়া প্রধানমন্ত্রী কুয়ালালামপুর বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, দেশটির শ্রমবাজার উন্মুক্তকরণে আলোচনার আশ্বাস তারেক রহমানের।
বিশ্বকাপে চলছে কেপ ভার্দের অদম্য মহাকাব্য। এবার উরুগুয়েকে রুখে দিল তারা, সৌদিকে হারালো স্পেন, বেলজিয়ামকে চমকে দিল ইরান, রাতে নামছে আর্জেন্টিনা। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে অন্তত 2 বছর সময় লাগবে জানালেন অর্থমন্ত্রী। বাস্তবায়ন প্রায় অসম্ভব বলছে সিপিডি। র্যাবে থাকাকালীন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে সেনা সদস্যের সাক্ষ্যে ভারতেও তার কিলিং নেটওয়ার্ক ছিল চিফ প্রসিকিউটর। এবং সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু। লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।